হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আর অভিভাবকেরা সকলে কেমন আছে? নিশ্চয়ই ভালো। দুটি পর্বে আমরা কনভার্স পড়ছিলাম এবং তার সঙ্গে আরও অন্যান্য যেগুলো তথ্যাদি সেগুলো সমস্ত আমরা আলোচনাও করছিলাম। আশা করি সকলের খুব ভালো লেগেছে। আচ্ছা, আজকে পড়া শুরুর আগে একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য, যদি পারো তোমরা কেউ উত্তর দিও অবশ্যই। এই যে আমরা প্রফেসর শঙ্কুর গল্প পড়ছি, প্রফেসর শঙ্কুর নাম তো ত্রিলোকেশ্বর শঙ্কু, সেটা তো তোমরা জানোই। ত্রিলোকেশ্বর শঙ্কুর বাবার নাম কি আর তিনি পেশায় কি ছিলেন সেটা যদি তোমরা আমাকে লিখে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো লাগবে। প্রশ্নটা, ত্রিলোকেশ্বর শঙ্কুর বাবার নাম কি আর তার পেশা কি ছিল? ঝটপট করে লিখে ফেলো দেখি। আচ্ছা, একটু পরে না হয় লিখো, ততক্ষণে আমরা গল্পের পরের অংশে যাই। এতক্ষণ আমরা কি পড়লাম? যে আর্গাস অর্থাৎ সেই চিলিয়ান জাদুকর সে কিন্তু এসেছে কার কাছে? প্রফেসর শঙ্কুর কাছে। এটা এখন পড়ব। এইবারে প্রফেসর শঙ্কুর মনোবৃত্তিটা কি ছিল? যে আর্গাস যা খেলা দেখালো, আমার কনভার্সের খেলা ওকে একবার দেখিয়ে দিলে কেমন হতো বিষয়টা। বিষয়টা এবার একটু ঘোরেল হতে যাচ্ছে, খিটকাল আমরা যেটাকে বলি। আসো এবার পরে। রাত 9টায় ডিনার ও তারপর অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্রেনফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেই মাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠলো। আমরা জানি হোটেলে আমাদের টেলিফোন থাকে, যেখানে টেলিফোনটা উঠিয়ে আমরা বলতে পারি, আচ্ছা 3 নম্বর যে রুমটা আছে সেখানে 2 কাপ কফি পাঠিয়ে দিন, কিংবা চা পাঠিয়ে দিন, কিংবা আমাদের এখানে আরেকটা বালিশ লাগবে, কিংবা একটা টাওয়েল লাগবে। সেই ইন্টারকম যেটা থাকে, সেই ইন্টারকমে ফোন এলো। কি এলো? আমি একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। রিসেপশন থেকে বলছে, সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে অসময় বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। অসময় বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিয়ে সে বলছে যে যেহেতু রাতের বেলা এখন ঘুমিয়ে যাবে। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। জেনারেলি প্রফেসর শঙ্কু এই ধরনের কথা বলেন না, কিন্তু সত্যি উনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ফলে উনি এই কথা বললেন। উনি কি ভেবেছেন? নিশ্চয়ই কোনো রিপোর্টার। কর্ভাসের এত সুখ্যাতি, এত যেহেতু সান্ধ্য যে কোরিয়েরে দেল সান্তিয়াগোতে তার কর্ভাসের ছবি সমেত তাকে নিয়ে খবর বেরিয়েছে, নিশ্চয়ই কোনো রিপোর্টার, একটা স্কুপ নিউজ, মানে একদম স্পেশাল কোনো কভার স্টোরি করার জন্য তার কাছে এসেছে। এরই মধ্যে 4জন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। ত্রিলোকেশ্বর শঙ্কু ঠান্ডা, ন্যাচারালি বিজ্ঞানী মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু সাংবাদিকরা তো সাংবাদিক, তারা সবসময় চাইবেন তাদের পেপার বা তাদের টিভির জন্য যাতে একটা স্কুপ নিউজ, আগেই বললাম যে একদম একদম নিচ থেকে তুলে নিয়ে আসা কোনো স্পেশাল স্টোরি যদি হয় সেটার তারা সবসময় চেষ্টা করেন এবং তার জন্য মানুষকে একটু অসহিষ্ণুও তারা করে দেন, তাদের প্রশ্ন বানিয়ে একটু ক্ষতবিক্ষত করে দেন। যাই হোক, এটা তাদের কাজের একটা পার্ট, সেখানে আমরা কোনো কিছু বলছি না, এটা করতেই হবে এবং তাদের ওপর কিন্তু তাদের অফিসেরও একটা চাপ থাকে। তো যাই হোক, যেটা উনি বলছেন, প্রফেসর শঙ্কু বলছেন, অসহিষ্ণু মানে কি? সহিষ্ণু কথার অর্থ হলো সহ্য ক্ষমতা, অসহিষ্ণু কথার অর্থ অসহ্য হয়ে গেছে, মানে তিনি ভীষণ রেগে গেছেন, মানে আরেকটু হলে এবার ব্লাস্ট করে যাবেন, এরকম চাপা দিয়ে রেখেছেন নিজেকে। একজন সরাসরি জিজ্ঞেস করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনই কাককেও হয় কিনা? এটা বলতে পারো তোমরা সারা পৃথিবীর মানুষের মধ্যেই একটা কৌতূহল রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত ভারতবর্ষ সম্পর্কে চিন্তা করা হতো যে ওখানে শুধু সাপ, বিছে, কাকড়া আর কিছু লেংটি পরা মানুষ থাকে, ওখানে আর কিছু থাকে না। ওখানে ধর্মের নামে ভণ্ডামি করা হয়, কিছু পুজো করা হয়, মানুষকে বলি দেওয়া হয়, এগুলো। অথচ তারা ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে তার যে একটা গ্লোরিয়াস একটা যে ফাইন্ড আছে সেটা সম্পর্কে কিছু না জেনেই এই ধরনের কথা বলে। এবং আমরা যে গরুকে পুজো করি, গৌ মাতা বলি, সেটাও তো আমাদের সামাজিক কাঠামোকে সুরক্ষিত রাখতে। সেটা তারা না জেনেই প্রশ্ন করেছে যে যেভাবে গরুকে পুজো করা হয় কাককেও পুজো করা হয় কিনা। ভাবছে যে এরা তো মূর্খ জাতি, মূর্খ ভারতবাসী, কি না কি করবে। এই কথা শুনেই প্রফেসর শঙ্কু কিন্তু আরও রেগে গেছেন। রিসেপশন লোকটির সঙ্গে কথা বলে বলল, সিনিয়র শঙ্কু, ভদ্রলোক বলছেন তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না। এবার এই যে কথাগুলো হচ্ছে যে অসহিষ্ণু হয়ে পড়তে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়, এগুলো কিন্তু তার ব্রেন, আমরা যেরকম মনে মনে ভাবি না, ধুর আবার কি একটা লোক আসছে, আবার কথা বলতে হবে, এটা হচ্ছে তার ব্রেনের যে ভাবনাটা, সেটা এখানে লেখা। এবারে যে রিপোর্টার কিনা উনি ভাবছেন, রিসেপশনের যিনি রয়েছেন সেই মুহূর্তে তিনি ওই লোকটির সঙ্গে কথা বলে বলছেন যে 5 মিনিটের বেশি সময় নেবে না। সকালে ওর অন্য একটা জায়গায় এনগেজমেন্ট রয়েছে, এনগেজমেন্ট মানে অন্য একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানে উনি যাবেন কাজ করতে।
বললাম যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আগেই প্রফেসর শঙ্কু জিজ্ঞাসা করে নিলেন। আগে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস। তোমরা টেলিপ্যাথির নাম শুনেছো তো? টেলিপ্যাথি কথার অর্থ হলো আমি যেটা মনে মনে ভাবলাম, অনেক দূরে বসে থাকা যার কথা ভাবছি সেও হয়তো মনে মনে আমার কথাই ভাবছে। এটাকে আমরা বলি অদ্ভুত টেলিপ্যাথি সংযোগ। অর্থাৎ আমাদের ব্রেন ঠিক যেই সময় আমি ওনার কথা ভাবছি উনিও আমার কথা ভাবছেন। যেই সময় প্রফেসর শঙ্কু বলেছেন আর্গাসকে কর্ভাসের খেলা দেখালে ভালো হতো, সেই সময় হয়তো আর্গাস ওই কর্ভাসের রিপোর্টটা পড়ে ভাবছেন আমাকে কর্ভাসের সঙ্গে দেখা করতে হবে। দ্যাট ইজ টেলিপ্যাথি। নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো। বিখ্যাত জাদুকর, তাকে তো আসতেই হবে, তার তো একটা সম্মান আছে। বিছানার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পর কলিং বেল বেজে উঠলো। সিঁড়ি দিয়ে উঠেছেন। দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। ভাবতে পারো কি বিশাল লম্বা একটা তাল গাছের মতন লোক। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি প্রায় আমার চেয়ে 6 ইঞ্চি লম্বা হয়ে রইলেন। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে, অর্থাৎ এইভাবে যে আমরা যেটাকে বাও বলি, সেভাবে উনি সম্মান জানালেন। আমরা নমস্কার করি, ওনারা ঝুঁকে সম্মান জানান। ভদ্রলোককে ঘরে আসতে বললাম। স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এ স্যুটের রঙও কালো। সাধারণ স্যুট অর্থাৎ কোট প্যান্ট। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ারে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ। কি বললাম? ওটা পরে তিনি কর্ভাসকে দেখতে এসছেন। আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামে এক কীর্তিমান পুরুষের কথা পড়েছে, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই। সহস্র চোখ কিন্তু বিশাল ব্যাপার। ভাবো, সারা গা জুড়ে যদি চোখ হয় তাহলে তুমি তো সারা পৃথিবীকে দেখতে পাবে। এক চোখ সামনে দেখছে, এক চোখ এদিকে, এক চোখ এদিকেও, এক চোখ পিছনে। বিশাল বড় ব্যাপার। তার একজন জাদুকর যার চোখটা সর্বত্রই নড়ে, অর্থাৎ সে স্টেজের সামনে যে আছে, এপাশে যে আছে তার সহকারী, এপাশে যে আছে সহকারী, ব্যাকস্টেজে যে সহকারী আছে, সব দিকে তার চোখ আর মাথাটা ঘোরে। তাহলে আর্গাস গ্রিক উপকথার সেই সহস্র চক্ষু মানুষের গল্প কথার মতন, সেই উপদেবতার গল্প কথার মতন। আমাদের কিন্তু মাইথোলজিতে, হিন্দু মাইথোলজিতেও এরকম সহস্র চোখের কথা বলা আছে। কে বলতো? ময়ূর। তিলোত্তমা, অর্থাৎ তিল তিল করে সমস্ত সৌন্দর্য আহরণ করে যে নারীকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা, সেই নারীকে দেখার জন্য দেবরাজ ইন্দ্র নাকি নিজের সারা শরীরে চোখ তৈরি করেছিলেন, যে এত সুন্দর দু চোখে ধরছে না তার রূপ। সেই এবং এই যে চোখ তৈরি করলেন, তিলোত্তমাকে দেখলেন, তারপরে চোখগুলো কি হবে? চোখটাকে কোথাও ফেলতে তো হবে। তখন সৃষ্টি হলো ময়ূর, যার লেজের মধ্যে সেই সহস্র চোখ বসে গেল। দেখবে ময়ূরের পালক যেটা আছে সেটা কিন্তু চোখের মতোই দেখতে, ওটা হলো ইন্দ্রের সহস্র চোখ। ঠিক। আর্গাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়ছে নিশ্চয়ই। এখানেও কিন্তু পাখিরই কথা বলা হচ্ছে। আমি তোমাদের যে পৌরাণিক গল্প বললাম সেখানেও কিন্তু পাখি ময়ূর। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আর্গাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। একই রকম, কিন্তু সারা পৃথিবীতে পৌরাণিক লোককথা একই রকম। সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে। কত পাওয়ার আপনার চশমার? এত মোটা পাওয়ারের চশমা দেখে শঙ্কু বলছেন যে আপনার চোখ দেখে তো আমার খুব অসুবিধা মনে হচ্ছে। আপনার চোখের পাওয়ার কত? -20। তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না। এটা একটা রসিকতা যে আমার -20 হতে পারে, কিন্তু আমার পাখিগুলোর চশমার প্রয়োজন নেই। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন। অট্টহাস্য মানে খুব জোরে হা হা করে হেসে উঠলেন। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। কর্ভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুকরের অট্ট হাসিতেই বোধহয় তার ঘুমটা ভেঙে গেছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে। ড্যাব ড্যাব করে কথার অর্থ কি? বড় চোখ করে। এটি কিরকম লোক হলো? এরকম মানে দেখবে ছোট ছোট যারা ছোট শিশু, ছোটরা, ওদেরকে যদি তুমি বলে ওরা তোমার দিকে বর্বচক্ষু দেখাবে। কারণ ওরা বুঝতে চেষ্টা করে, আত্মস্থ করার চেষ্টা করে, এ আমার নিজের লোক, পরের লোক, আমাকে ক্ষতি করবে, ভালোবাসবে। মানে আমরা এখন বড় হয়ে যাওয়ার পর আমরা তো ড্যাপ ড্যাপ করে তাকাই না, তাকিয়ে নিলাম একটা লুক, একটা গ্লান্স, একটা চেহারা দেখে নিলাম। কিন্তু ছোটরা তা হয় না। তো কর্ভাস সে তো ছোটই, সে ড্যাপ ড্যাপ করে দেখে বড় চোখ করে দেখছে যে এই লোকটা কে, এ কি আমার শত্রু না মিত্র নাকি কি, বিষয়টা কি?
মুখ হাঁ মানে অটো হা 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 এম করে তাকিয়ে আছে, মুখ হাঁ করা অবস্থাতে। আরগাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন। ওই রকম মুখ বিস্ময়াবিষ্ট মুখ করে খাঁচার দিকে চলে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। সান্ধ্য সংস্করণে এটা পড়ার পর থেকে আমি করভাসের সঙ্গে এবং আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব, মানে উৎকণ্ঠা, কখন যাব কখন গিয়ে দেখা করব, এরকম একটা টেনশনের মধ্যে ছিলাম। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। পক্ষী বিজ্ঞানী নিজের মুখে বলছে আরগাস, আমি পক্ষী বিজ্ঞানী নই, কিন্তু পাখিদের শিক্ষা দিয়ে থাকি। আর পক্ষী বিজ্ঞানী আর পাখিদের শিক্ষা দেওয়া, আগেই বলেছি ট্রেন্ড আর এডুকেটেড দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বের করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা। আমি বললাম, শুধু আমি ক্লান্ত নই, আমার পাখিও ক্লান্ত। আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের ওপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করাতে চাই না। দুজনেই ক্লান্ত। বেশ, তো তাই হোক, আরগাস তাই বললেন। খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশের টেবিলটায় বসে ঠোঁটের এক অব্যর্থ ঠোক করে ল্যাম্পটা নিভিয়ে দিল। পাখি তো, তার মাথায় নানা রকম খেয়াল খুশি চাপলো, ঠাস করে দিল, বাল্বটা ভেঙে গেল, আলো নিভে গেল। ঘর এখন অন্ধকার। জানালা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপোলের জলা নেবা সবুজ নিয়নের ফিকে আলো ঘরে প্রবেশ করছে। আমাদের মনে রাখতে হবে গল্পগুলো প্রায় বছর 50-এর পুরনো। নিয়ন আলো তখন একটা, মানে নিয়ন আলো হলেও তার কিন্তু সেই জৌলুসটা নেই। আজকের নিয়ন আলোর যে জৌলুস, এই যে এতদিন ধরে সে যে হার্ডেলগুলো পার করে এসেছে, এত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এসেছে, এখনকার নিয়ন আলো অনেক বেশি সতেজ। তখন কিন্তু নিয়ন আলো অনেক একটু ম্রিয়মান, একটু নিষ্প্রভ। তো সেটা ঘরে প্রবেশ করেছে। আমি চুপ। করভাস ডানা ঝটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট টেনে দিয়ে দরজা বন্ধ করে দিল। অর্থাৎ এই যে করভাসকে দেখতে চেয়েছে, তার বুদ্ধিমত্তা দেখতে চেয়েছে, করভাস এসে কী করলো, ঠক্কর মেরে ভেঙে দিল, তার বুদ্ধির পরিচয় দিল যে দেখো আমার কত বুদ্ধি। সে উড়ে উড়ে বেড়ালো না লোকটার চোখের সামনে, আরগাসের চোখের সামনে, এবং গিয়ে ডানা ঝটপটিয়ে নিজের খাঁচার মধ্যে ঢুকে গিয়ে চুপ করে বসে গেল। আরগাসের মুখের উপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিভছে, হয় না, আমি যেটা আগেই বললাম, এরকম জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরু কাঁচের ভেতর সাপের মতো চোখ সবুজ আলোয় আরো বেশি সাপের মতো মনে হচ্ছে। আমরা বলি বটে সাপের মতো চোখ, মানে সবুজাভমণি। জানি আমরা বিদেশি লোকেদের এরকম হয়, আমাদের দেশেও যদিও আছে কিছু কিছু সিনেমা আর্টিস্টদের, তোমরা জানোই তাদের নাম। তো তাদের চোখের মণিটাও সবুজ, কারুর ধূসর, কারুর ব্লু, কারুর একটু আইরিশ টাইপের, একটু খয়েরি খয়েরি, সেগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু ওদেশে প্রায় সবারই চোখ কিন্তু এরকম। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব, অবাক হয়ে গেছে। এটা পাখি এরকম করতে পারে? এক তো ঠক্কর দিয়ে নিভিয়ে দিল, তারপরে নিজে নিজে গিয়ে খাঁচায় বসে গেল। কারণ পাখিকে তো খাঁচা খুলে দিলে সে তো উড়ে যাবে, সে তার খাঁচায় ফিরতে চাইবে না। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আরগাসের বুঝতে বাকি নেই। করভাস বাতিটাকে ভেঙে দিয়ে কি করলো, আমি এখন ঘুমোবো, তুমি যাও, প্লিজ গেট আউট। এটা যে বললো, এটা আরগাস ঠিক হজম করতে পারলো না। করভাস এখন বিশ্রাম চাইছে, সে চায় না ঘরে আলো চলে, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আরগাস তার সরু গোঁফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দে উচ্চারিত হলো ম্যানিফিকো, অর্থাৎ চমকপ্রদ, অসামান্য। ম্যানিফিকো, ফিসফিসে, হুইসপারিং, ম্যানিফিকো। আমরা যখন কোনো একটা অদ্ভুত কিছু একটা দেখি, কি অদ্ভুত, কি দারুণ, এটা ফিসফিসে স্বর। সে তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির সামনে এনে জড়ো করেছে। লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে, মেয়েদের মতো। বুঝলাম সে নখে নেল পলিশ মেখেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চের স্পটলাইটে আঙুলের খেলা জমে ভালো। জাদুকর মানে গিলি গিলি হোকাস ফোকাস যখন বলবে, নর্মাল হাতে সেই জাদু, সেই যে অ্যাম্বিয়েন্স, সেটা ফোটে না। যখন সে লম্বা হাতের একটা লম্বা নখ করবে, তার মধ্যে রুপোলি নগর নেল পলিশ, গিলি গিলি হোকাস ফোকাস বলবে যখন, তারপর যখন আলো পড়বে, সেটা তোমার চোখে, এটাই সম্মোহন করার একটা, মানে হিপনোটাইজড করার একটা অন্যতম মাধ্যম বলা হয়, বাট ইটস নট নেসেসারি, কিন্তু এটা হয়।
সেই রূপলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে, সবুজ রূপলির উপর এবার সবুজ আলো পড়ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আমি চাই এই কাকটাকে। ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আর্গাসের কথা এলো। এতক্ষণই সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল আমাদের সঙ্গে, স্পেনের ভাষা, স্প্যানিশ। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাতে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়ছে। নগ্ন, আই ওয়ান্ট দ্যাট ক্রো, তুমি কেন চাইবে? তুমি কোনো বন্ধুর বাড়িতে গেছো, তার একটা ভালো খেলনা দেখেছিল, তুমি বলবে আই ওয়ান্ট দ্যাট রিমোট কার? না, এটা অভদ্রতা, এটা অসভ্যতা। মানে একেবারে লজ্জাহীন, শেমলেস একটা পার্সন, লোভ, গোল্ড ডিগার। আমরা যারা প্রচণ্ড পরিমাণে লোভী হয়, সবার কাছ থেকে সব জিনিস চায়, না পেলে ছিনিয়ে নেয়, তাদেরকে আমরা কি বলি? গোল্ড ডিগার। নিজের লোভের কারণে নিজের আত্মসম্মান, নিজের সম্মান সব কিছু বিক্রি করে দিতে রাজি আছে। তো এই সবগুলো প্রফেসর শঙ্কুর ঠিক সেই মোমেন্টে মনে হয়েছে এই সবগুলোকে আর্গাস। কিন্তু আসলে আর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়, অনুরোধ করছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো। আবার বলল আর্গাস, আমি এই কাকটাকে চাই। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আরও কি বলতে চায় লোকটা দেখা যাক। কেউ একটা কথা বলল, তুমি এবার একটু থামো, সে আরও কিছু বলুক, তার মনের ভাবটা এক্সপ্রেস করুক, তোমার সামনে তুলে ধরুক, তারপরে তুমি কথা বলবে। আর্গাস এতক্ষণ জানালার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন এক ভেলকি। লোকটা এই আছে, এই নেই, অর্থাৎ একবার যখন অন্ধকার হচ্ছে লোকটা নাই, অদৃশ্য। আবার যখন আলো এসে পড়ছে লোকটা সেম জায়গায় বসে আছে। আমরা যেরকম দেখি বিভিন্ন সাসপেন্স থ্রিলার, ক্রাইম থ্রিলারে যেরকম দেখি, বা হরর মুভিতে যেরকম দেখি, ঠিক সেই রকম টাইপের আর কি। এই আছে, এই নেই, ভেলকি, জাদু। আর্গাসের লম্বা আঙ্গুলগুলো নড়ে চড়ে উঠল। সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। কি বলছে? আমাকে দেখো প্রফেসর, আমি আর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর। 2 আমেরিকার প্রতিটি শহরে প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। ছেলে মেয়ে, বুড়ো মেয়ে, পুরুষ সবাই আমাকে চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। রোম, মাদ্রিদ, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং, অর্থাৎ কোথায় কোথায় যাচ্ছি সে টোটাল ডিটেলসটা দিল। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে আরও সারা বিশ্বে, কিন্তু আরও চমকপ্রদ ম্যাজিক, আরও সহস্র গুণে চমকপ্রদ হবে। কিসে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্য ইন্ডিয়ান ক্রো, ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই, আমার চাই। অনুনয়। আমি যে একটা বিশাল বড় কেউকেটা লোক সেটা প্রফেসরের সামনে তুলে ধরলো আর্গাস। সমস্ত জাদুপ্রিয় লোকেরা তাকে চেনে, তারা সবাই তাকে ভালোবাসে, তার নিজের কাছেও পাখিরা আছে। কিন্তু তার এই যে জাদুর চমক, যে একটা স্প্লেন্ডিড ব্যাপারটা, সেটা তখনই সম্পন্ন হবে, কমপ্লিট হবে, যদি আমি কর্ভাসকে পাই আমার কাছে, এই ইন্ডিয়ান পাখিটাকে, ইন্ডিয়ান কাকটাকে। এটা আমার চাই, আমার চাই। আর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে। এবার এগুলো কিন্তু কোনোটাই জোরে কথা হচ্ছে না, তোমাকে মাথায় রাখতে হবে। মানে হোটেলে রাত্রি 11টা, প্রায় মাঝরাত, হোটেল, এটা বাড়ি তো নয় যে রাত দুপুর পর্যন্ত হইচই হবে। হোটেল, সেখানে অন্যান্য যারা আবাসিকরা আছে তাদের কথা মাথায় রাখতে হবে, বোর্ডাররা আছে, এবং সেখানে সবটাই ফিসফিস করে কথা হচ্ছে, ধীরে ধীরে কথা হচ্ছে। এবার আর্গাস কী করছে? ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে, আঙুলগুলোকে সাপের ফনার মতো দোলাচ্ছে, নখগুলো তার সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য যে কোনো লোক হলে আর্গাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো, সম্মোহিত হয়ে যেত। সেই সুযোগে খাঁচার পাখিও আর্গাসের হস্তগত হতো, পাখিটাকে নিয়ে চলে যেত, কারণ পাখিও সম্মোহিত হয়ে যেত, পাখির সামনে হাত পা নাড়তো, ও ক্যাঁকু চ্যাঁচু কিছু করতো না, ওকে নিয়ে চলে যেত। আমাকে হিপনোটাইজ করাটা যে সহজ নয় সেটা এবার আমার কথা থেকেই বোধহয় জাদুকর বুঝতে পারল। মিস্টার আর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমাকে সম্মোহিত করার চেষ্টাও বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কর্ভাস শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো, সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার প্রফেসর। এই টোটাল কথাটা বলছে যে ও শুধু, কর্ভাস শুধু একটা পাখি না, সে আমার ছাত্র, আমার বন্ধু, আমার সন্তান, কারণ উনি তো অবিবাহিত ছিলেন প্রফেসর শঙ্কু। তো সে আমার সব, আমার অক্লান্ত পরিশ্রম, এই যে 3 মাস 4 মাস ধরে তার পিছনে অক্লান্ত পরিশ্রম করে খাটার পর আমি তো অন্য কাউকে দিতে পারি না, তাই না? তুমি একটা প্রজেক্ট তৈরি করে অন্য কাউকে দিয়ে দেবে, তাহলে তো একটা প্রজেক্ট, তো সেই প্রজেক্টটাকে আমি অন্য কাউকে দিতে পারি না। তখন প্রফেসর কি বললো? আর্গাসের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক তীব্র, এবার ওর রাগ হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলে চলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোড়পতি?
মানে কোটিপতি, কোটি কোটি টাকা আছে তার। শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, সেটা কি তুমি জানো? শহরের প্রান্তে, আউটস্কার্ট অফ দ্য সিটি, সেখানে তার 50 কামরা বিশিষ্ট, ভাবো 50টা ঘর আছে, তো সেটা কত বড় একটা বাড়ি হতে পারে, এটা প্রাসাদেরই সমান। আমার বাড়িতে 26 জন চাকর, আমার 4টে ক্যাডিলেক গাড়ি, এসব কি তুমি জানো? ক্যাডিলেক গাড়ি মানে আমাদের যেরকম মার্সিডিজ বেঞ্জের কথা বলা হয় যে ভীষণ একটা দামি গাড়ি, ঠিক সেরকম, বা রোলস রয়েস, লিমুজিন, এই টাইপের হচ্ছে ক্যাডিলেক, একটা খুব দুর্দান্ত একটা গাড়ি। খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর, ওই পাখির জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,000 স্কুডো দিতে রাজি আছি, বিনিময় তুমি বিক্রি করে দাও 10,000 স্কুডো। ওখানকার টাকার হিসেব হয়তো আমাদের ইন্ডিয়ান রুপিতে সেটা আরো অনেক বেশি টাকা। 10,000 স্কুডো মানে প্রায় 15,000 টাকা। আবারও মনে রাখতে হবে, আমরা কিন্তু প্রচুর দিন আগের কথা বলছি। 15,000 টাকা ইন্ডিয়ান রুপি মানে এখনকার ধরো প্রায় 15 লাখের কাছাকাছি, ঠিক? আরগাস জানি যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনই টাকা জিনিসটাকে তোয়াক্কা করি না। সেই কথাটা তাকে বললাম। আরগাস এবার একটা শেষ চেষ্টা করলো। এ তো বিজ্ঞানী মানুষ, আপন ভোলা মানুষ, সেই বিজ্ঞানের সাধনা করছে, টাকা দিয়ে কি করবে? তার বাবা তো প্রচুর টাকা রেখে গেছে, তো তার তো টাকার দরকার নেই, সে শুধু বিজ্ঞানের সাধনা করছে। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো, আর্গাস, কর্ভাস, ওই কাকের নামকরণ হয়েছে আমারই জন্য, সেটাকে তুমি বুঝতে পারছো না প্রফেসর? তোমাদেরকে আগেই বললাম যে সবাই জানে, মানে আগেকার দিনে একটা হিসাব ছিল, ভারতবর্ষ মানে সাপ, ব্যাং, বিচ্ছু, কাঁকড়া বিছে, এবং এর সঙ্গে অলৌকিক জাদু, মন্ত্র, তন্ত্র, নরবলি ইত্যাদি সমস্ত তন্ত্র প্রথা। সেটাকে উনি লাস্ট চেষ্টা করছে আরগাস, যে তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? দেখো আরগাস, আমার নাম, তোমার পাখির নাম করভাস, এটা মিলতেই হবে, এটা একটা অদ্ভুত সংযোগ। কি কেমন লাগছে তোমাদের গল্পটা? আমার তো পড়েও ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদের শুনে ভালো লাগবে। আবার এই যে এখানে আমরা থামলাম, আরগাস, এই তুমি কি বুঝতে পারছো না প্রফেসর? এর পরের থেকে আমরা কিন্তু তৃতীয় পর্বে আলোচনা করব, তবে কিন্তু, এবং এটা প্রতি পর্বে পর্বে কিন্তু আমরা এই গল্পটা বলবো, তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং নানান রকমের কথা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আগে আমি বলেছি, সেগুলো কিন্তু চটপট তোমরা নিচে লিখে ফেলতে পারো কমেন্ট বক্সে, সবার সঙ্গে আমি উত্তর দিব। আজ তাহলে এ পর্যন্তই, টাটা।